সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পরিমিতি চ্যাপ্টারের জাস্ট কনসেপ্ট এবং পরিমিতি থেকে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে আয়তঘন, সেই আয়তঘন চ্যাপ্টার সম্পর্কে। তো চলো শুরু করা যাক। দেখো, পরিমিতি জিনিসটা কি, এই জিনিসটা আমাদের প্রথমে আগে ভালোভাবে বুঝতে হবে। পরিমিতি কথার মানে, দেখো কথার মধ্যে একটা কথা লুকিয়ে আছে না, যে পরি অর্থাৎ কোনো কিছু মাপ করা হয়েছে, পরিমাপ। মিতি মানে কি, মাপ করা হয়েছে। বলছে কোনো কিছু পরিমাপ এই টাইপের যখন কিছু বোঝাবে তখন সেটা হচ্ছে কি পরিমিতি। এই পরিমিতির টোটাল দেখবে যে তোমাদের 5টা চ্যাপ্টার আছে। তোমাদের মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর সিলেবাসে 5টা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা করবো আজকে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তঘন, বা আমরা যাকে বলতে পারি সমকোণী চৌবল। এই আয়তঘন বা সমকোণী চৌবলের প্রথমত হচ্ছে আমরা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো আলোচনা করব ভিডিওতে। তারপরে আমরা প্রয়োগ শুরু করব। কেন প্রয়োগ করব? এই কারণেই প্রয়োগ করব যে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে কিন্তু 30% উদাহরণ থেকে অঙ্ক আসে, তাই না? তাহলে উদাহরণ থেকে যেহেতু অঙ্ক আসে, তাহলে আমাদেরকে আগে প্রয়োগটা ভালোভাবে ক্যাপচার করতে হবে, প্রয়োগগুলো আগে ভালোভাবে বুঝতে হবে। আয়তঘনের সমস্ত প্রয়োগ, যতগুলো প্রয়োগ আছে, যত সম্ভব প্রয়োগ 19 পর্যন্ত আছে, আমরা যদি প্রয়োগ 19 পর্যন্ত করে নিতে পারি তাহলে লেসনের অঙ্ক কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে। তাই প্রথমত আমাদেরকে চ্যাপ্টারের কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে, চ্যাপ্টারের সূত্রগুলো আগে ভালোভাবে বুঝতে হবে, তারপরে আমাদের লেসনে যেতে হবে, তাই না? আচ্ছা দেখো, মাথায় রাখবে পরিমিতি থেকে তোমাদের 4 মার্কের দুটো বড় প্রশ্ন থাকবে, 2 মার্কের দুটো থাকবে, আর 1 মার্কের 3টে মতো থাকার সম্ভাবনা আছে। তার মানে টোটাল 15 মার্ক থাকবে। তার মধ্যে আয়তঘন থেকেও থাকতে পারে। আচ্ছা দেখো, এবার আয়তঘন মানে কি বলছে আমাদের, সাপোজ ধরো এটা একটা ঘর। সাপোজ আমি যে ঘরটা ভিডিওটা শুট করছি, বা আমি যে জায়গাটা ঘরটায় দাঁড়িয়ে আছি, সেই ঘরটা আছে একটা এই টাইপের ঘর। আশা করছি তোমাদের ঘরগুলো এই টাইপেরই হবে। আয়তঘনকার এটাই বোঝাতে চাইছে যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকবে, সেগুলো আলাদা আলাদা হবে। অবশ্যই দৈর্ঘ্য আলাদা হবে, প্রস্থ আলাদা হবে, উচ্চতা আলাদা হবে। আচ্ছা, এটাকে ধরো আমরা এ দ্বারা ইন্ডিকেট করছি, এটাকে বি দ্বারা ইন্ডিকেট করছি, আর যেটা হাইট সেটাকে সি দ্বারা ইন্ডিকেট করছি, ঠিক আছে? আচ্ছা, ওপরে দেখো তো একটা তল আছে না, এই যে ওপরের তলটা আছে আর নিচে একটা তল লক্ষ্য করো। ওপরের তলের সঙ্গে নিচের তলের এবার তুলনা করো, যে এই যে এ প্রান্তটা আছে আর এ নিশ্চয় একই হবে। এই যে সাইডে বি আছে আর ওপরেও বি আছে, একই হবে, একই রকম এদিকেও বি বি একই হবে। আবার উচ্চতা সি এই সাইড, ওই সাইডের আর এই সাইডের একই হবে নিশ্চয়। মানে আমাদের যে ঘরগুলো হয়, সেই ঘরগুলো দেখবে যে এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্ত, এক তলের সঙ্গে আরেক তল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো কিন্তু সমান হয়। এই টাইপের ঘরগুলোকে আমরা কি বলবো? আয়তঘন বলবো, ঠিক আছে? আচ্ছা, যদি বলে যে আয়তঘনের বৈশিষ্ট্যগুলো বলো, ধরো বললো যে আয়তঘনের বৈশিষ্ট্যগুলো লিখো। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে আয়তঘনের তল সংখ্যা। আয়তঘনের তল সংখ্যা কটা হবে দেখো তো, উপরে একটা তল, নিচে একটা তল, ওই সাইডে, এই সাইডে, এবং সামনে এবং পিছনের দিকে। তাহলে টোটাল কটা তল হচ্ছে? 6টি তল। আচ্ছা, যদি বলে যে আয়তঘনের ধার সংখ্যা লিখো, আয়তঘনের ধার সংখ্যা কটা ধার আছে দেখো তো, এরকম ভাবে উপরে 4টে, নিচে 4টে, আর টোটাল দেখবে যে 12টা কিন্তু ধার আছে। ধার বা প্রান্তিকই বলা যেতে পারে। আচ্ছা, ধরো বললো শীর্ষবিন্দু সংখ্যা। এগুলো লেখার কারণ হচ্ছে এটা যে শর্ট প্রশ্ন হিসেবে অনেক সময় অঙ্ক থাকে। তাহলে শীর্ষবিন্দু মানে যে জায়গায় মিলিত হচ্ছে, এরকম ভাবে টোটাল দেখবে যে 8টা শীর্ষবিন্দু পাবে, উপরে 4টে আর নিচে হচ্ছে 4টে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে 4 নাম্বার, তোমাদের বলা হয় যেটা সমকোণী চৌবলের মাত্রা বা আয়তঘনের মাত্রা। মাত্রা কয়টি? মাত্রা হচ্ছে, মাথায় রাখবে যে মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার কথা বোঝানো হয়েছে। তাহলে আয়তঘনের ক্ষেত্রে কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে আর উচ্চতা থাকে। তার মানে মাত্রা হচ্ছে কয়টি? 3টি। এই কয়টা মানে বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা সূত্র তৈরি করব, সেটা হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল, এই সূত্রটা থেকেই আমরা কি করব? সূত্রটা করার পরে অঙ্ক করব। আচ্ছা, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র যখন আমরা বের করতে যাব, টোটাল যে আমরা আছে, অর্থাৎ টোটাল যে তলটা আছে, পুরো যে ঘরটা আছে, আমরা পুরো ঘরটার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। আচ্ছা, উপরে দেখো এখানে এ যদি ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে উপরে এ গণিত বি,
একবার এই জায়গাটার ক্ষেত্রফল বের করলাম, আবার নিচে চলে এসো, আবার আমরা পাচ্ছি a গুণিত b। আচ্ছা, এই সাইডে যখন যাব তখন আমরা আবার কি পাবো, দেখো তো a গুণিত c পাচ্ছি না, a, আর এদিকে প্রস্থটা c পাচ্ছি, তার মানে a গুণিত c প্লাস a গুণিত c প্লাস, আমরা যখন হচ্ছে এই সাইডে আসবো তখন দেখো তো এখানে b আর উপরে হাইট এখানে দৈর্ঘ্যটা c ধরে নেবো এই ক্ষেত্রে, তাহলে b গুণিত c, আবার এই সাইডেও একই রকম ভাবে পাবো b গুণিত c। আচ্ছা, এখানে তাহলে দেখো তো a গুণিত b, ab পাচ্ছি, আবার ab পাচ্ছি, ac হচ্ছে দুবার পাবো, প্লাস bc হচ্ছে আমরা দুবার পাবো। তাহলে টোটাল দেখো 2ab হচ্ছে 2ac হচ্ছে, মানে 2ab প্লাস 2ac প্লাস 2bc হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি 2 কে কমন নিই তাহলে ab প্লাস ac প্লাস bc হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো তো 2, এই 2টা হচ্ছে গুণ আকারে আছে, তাই না? আচ্ছা, আমি একটু উপরে লিখছি, দেখো এখানে a মানে কি, a মানে দৈর্ঘ্য, b মানে কি, b মানে হচ্ছে প্রস্থ, আর c মানে হচ্ছে উচ্চতা। তার মানে সূত্রটা কি দাঁড়াচ্ছে, 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ এখানে আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। আচ্ছা, প্লাস দেখো তো কি করছে, a মানে দৈর্ঘ্য, c মানে উচ্চতা, তার মানে প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা। আচ্ছা, প্লাস আবার দেখো তো b আছে, b মানে কি আমরা জানি, b মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ গণিত উচ্চতা। তাহলে আলটিমেট সূত্রটা কি দাঁড়াচ্ছে, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। আর যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে তাহলে বর্গ কথাটা অবশ্যই লাগাবো, তার মানে বর্গ একক এই কথাটা বলবো, এখানেও বলবো বর্গ একক, যেটা আসবে অর্থাৎ সেন্টিমিটার যদি থাকে তাহলে সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার হবে, যদি মিটার থাকে তার মানে বর্গ মিটার হবে। ঠিক আছে, আচ্ছা করে নাও এগুলো। এরপরে তোমাদের 68 পেজের যে 1 নম্বর অঙ্কটা আছে সেই 1 নম্বর অঙ্কটা দেখবে কি বলেছে, বলছে দেখছি ভাইয়ের আনা আয়তঘনকার বাক্সের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে যে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো আমরা লিখে নেব। দেখো প্রয়োগ 1, যদিও বইয়ে করে দেওয়া আছে তাও আমি করছি এই কারণে, কারণ হচ্ছে আমাদের প্রথমে চ্যাপ্টারটা ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, দেখো প্রয়োগ 1 কি বলছে যে দৈর্ঘ্য কত সেন্টিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। এই তিনটে জিনিস আমাদের বলে দিয়েছে, তাহলে আমাদের বের করতে হবে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি যে আমার যে ভাই, এখানে ভাইয়ের কথা বলা হয়েছে, ভাইয়ের আয়তঘনকার বাক্সের, তাহলে আয়তঘনকার বাক্সের এই কথাটা অবশ্যই লিখবো, আয়তঘনকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা একটু আগে সূত্রটা শিখে আসলাম যে কি 2 গণিত অর্থাৎ 2 গণিত দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই না? তার মানে 40 এর সঙ্গে একবার আমরা 25 গুণ করব, প্লাস প্রস্থ গণিত উচ্চতা, তার মানে 25 এর সঙ্গে আমরা 15 গুণ করব, প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা, তার মানে 40 এর সঙ্গে একবার 15 গুণ করব। এত কি দেখো আমাদের সেন্টিমিটার আছে, তার মানে এখানে বর্গ সেমি এই কথাটা লিখবো, বা সেমি স্কয়ার বলতে পারি। ঠিক আছে, বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 2 গণিত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা 25 এর সঙ্গে 40 অর্থাৎ 4 25 আমরা কত জানি 100, আর একটা শূন্য বসিয়ে আমি, প্লাস 25 কে 15 দ্বারা গুণ করব। আচ্ছা, 25 কে 15 দ্বারা যদি গুণ করি আমরা 5 5 25, 2 5 2 10, 2 12, 5 কে 5, 2 5 7 3 375, প্লাস 4 15 60 600, এত বর্গ সেমি। আচ্ছা, এবার আমরা হচ্ছে 2 গণিত এই তিনটে যোগ করব, তিনটে যদি আমরা যোগ করি 1975 আসবে। আচ্ছা, 1975 কে আবার যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত
3950 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের মেইনলি হচ্ছে সূত্রটা জানতে হবে ভালোভাবে, ঠিক আছে? যে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস 2 ইনটু দৈর্ঘ্য গণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গণিত উচ্চতা প্লাস প্রস্থ গণিত উচ্চতা। এটা নরমাল ছিল, প্রয়োগ 1 করে নাও। এরপরে তোমাদের প্রয়োগ যে 2 নম্বর অঙ্কটা আছে, প্রয়োগ 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 68 পেজের নিচের দিকে বলছে যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য 15, প্রস্থ 12 আর উচ্চতা হচ্ছে কত? 15, 12 আর উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। এগুলো আমাদের বলে দিয়েছে। আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একই রকম, কি 2 ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করব, অর্থাৎ 15 গুণিত 12 প্লাস দৈর্ঘ্যের প্রস্থের সঙ্গে উচ্চতার গুণ করব 12 গুণিত 20 প্লাস দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা গুণ করব 15 গুণিত 20। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি 2 ইনটু দেখো 15 এর সঙ্গে 12 গুণ করো, 15 তার সঙ্গে যদি 12 গুণ করি 5 দুগুণে 10, 2 কে 2, 1 কে 3, 5 কে 5, 1 0 5 3 180 180 প্লাস 12 দুগুণে 24 240 প্লাস 15 দুগুণে 30 300। আচ্ছা, আমরা যোগ করব 2 গণিত তিনটে যোগ করো, যোগ যদি করি তাহলে আমরা 720 পাচ্ছি। 40 বর্গ সেমি, এটা বলতে পারি आंसर। ঠিক আছে, দৈর্ঘ্য বলে দিয়েছিল, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা। আমরা ডাইরেক্ট সমগ্র তলের ক্ষেত্রফল এখান থেকে সূত্র দিয়ে বের করলাম, করে নাও। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঘন। আয়তঘন গেল, আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বললাম। এবার আমরা বের করব সেটা হচ্ছে ঘনক। ঘনক মানে কি? ঘনক মানে হচ্ছে এটাই যে আয়তঘনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কি হচ্ছে আলাদা আলাদা হচ্ছে, কিন্তু যখন ঘনক কথাটা বলবে মাথায় রাখবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম দৈর্ঘ্য প্রস্থ সবই একই হবে, অর্থাৎ ওখানে দৈর্ঘ্য প্রস্থ হয় না, সেটা বাহু বলি। ঠিক সেখানে সেই রকমই এখানে আমরা কি বলবো যে ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যা আছে আয়তঘনের সবকিছুই সেটা কি ঘনকে পরিণত হচ্ছে, মানে সব সমান হবে। দেখো কি বলতে চাইছি। এটা যদি একটা ঘনক হয় তাহলে এটা যদি এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, অর্থাৎ সবগুলোই কি আসবে? এ আসবে। এটাই বোঝাতে চাইছে, সব প্রান্তই কি আসবে? এ আসবে। ঠিক আছে। আচ্ছা, এভাবে আমরা যদি করি, অর্থাৎ ঠিক আয়তঘনের যে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে পড়েছিলাম যে 2 ইনটু দৈর্ঘ্য গণিত প্রস্থ, এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বলবো না, এখানে বাহু কথাটা বলবো। ঠিক আছে। যা আরেকটা জিনিস মাথায় রাখবে যে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কি হচ্ছে? সমান হয়েছে। একই রকম ভাবে এর যদি বৈশিষ্ট্য আমরা করতে যাই, একই রকম ভাবে এর যদি আমরা বৈশিষ্ট্য করতে যাই, তাহলে আয়তঘনের ক্ষেত্রে আমরা যে রকম বৈশিষ্ট্য পড়লাম যে আয়তঘনের কি হচ্ছে? তল হচ্ছে 6টি, এখানেও আমরা পড়বো তল হচ্ছে ঘনকের ক্ষেত্রে তল 6টি। আয়তঘনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি? ধার সংখ্যা। ধার সংখ্যা কয়টি? 12টি, এখানে হচ্ছে 12টি হবে। ঠিক আছে। আচ্ছা, ধার বা প্রান্তে কি বলতে পারি? শীর্ষবিন্দু। আয়তঘনের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে শীর্ষবিন্দু কয়টি? 8টি, এখানেও হচ্ছে আমরা পড়বো 8টি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা মেইনলি করব সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বের করার শর্টকাট প্রসেস দেখে নাও। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সবগুলোকে এ ধরে নিয়েছি, এছাড়াও আমরা অন্য কিছু ধরতে পারি। আচ্ছা, ওখানে পড়েছিলাম 2 ইনটু দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ এ গণিত এ, একই তো জিনিস, প্লাস আবার এ গণিত এ হবে, সবটি এ হবে, 3 বার এ গণিত এ আসবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি? 2 ইনটু, আচ্ছা এ এর সঙ্গে এ যদি গুণ করি এ স্কয়ার হবে, আবার এ স্কয়ার হবে, আবার হচ্ছে এ স্কয়ার হবে। আচ্ছা, তাহলে ভেতরে আমরা টোটাল কটা স্কয়ার পাচ্ছি? 3 এ স্কয়ার, তাহলে 3 দুগুণে 6 এ স্কয়ার, এত কি বর্গ একক। এটাই আমরা বলবো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 এ স্কয়ার বা 6 গণিত বাহুর স্কয়ার।
6 গণিত বাহুর স্কয়ার। এ বলতে এখানে বাহু বলবো, বাহুর কি হবে স্কয়ার হবে। এখানে এ লিখেছে কিন্তু বি উঠে হতে পারে, সি উঠে হতে পারে। আর এ বি সি এটা তো আমরা জানি চলরাশি, তাই নির্দিষ্ট কোনো মান নেই। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ঘনকের ক্ষেত্রে 6a স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই সূত্র দিয়ে কি করব, এর যে উদাহরণ বা এক্সাম্পলের অঙ্ক আছে আমরা প্রয়োগ করব। প্রয়োগ 3 নম্বর যে অঙ্কটা আছে দেখো কি বলছে। প্রয়োগ 3 কি বলছে, প্রয়োগ 3 আমাদের বলে দিয়েছে যে মেপে দেখছি রাজিয়া নানা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে, ঘনকের এই একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 27 সেন্টিমিটার, 27 সেমি। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলতে পারি 6a স্কয়ার। এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 27, তার মানে 27 এর স্কয়ার হবে। তার মানে 6 গণিত 27 এর স্কয়ার আমরা জানি 729 হয়। তাহলে গুণ করো, গুণ করে যেটা आंसर আসবে সেটা হচ্ছে আমাদের অঙ্কের आंसर হবে। 6 9 54 4 হাতে বড় 5, 6 দুগুণে 12, 12 আর 5 কত হয়েছে 17 7 হাতে বড় 1, 6 7 42 আর 1 43, 4374 এত বর্গ সেমি। ক্লিয়ার। প্রয়োগ 4 এর সেম একই কথা বলেছি, কিন্তু এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কি বলে দিয়েছে দেখো। ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমাদের বলেছে যে 12 সেন্টিমিটার হবে। তার মানে আমরা বাহুর দৈর্ঘ্যের জায়গায় 12 সেন্টিমিটার লিখে দেব। তাহলে সূত্র একই রকম ভাবে 6a স্কয়ার মানে 6 গণিত বাহু স্কয়ার। বাহু বলতে এখানে 12, 12 এর কি হবে স্কয়ার। তার মানে 6 গণিত 12 12 144। তাহলে গুণ করো, 4 6 24 এর 4 হাতে পড়ে 2, 4 6 24 আর 2 কত 26 এর 6 হাতে পড়ে 2, 6 কে 6 আর 2 8, 864 কি বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে आंसर। ঠিক আছে। এরপরে তোমাদের যে প্রয়োগ 5 নাম্বার আছে দেখো, প্রয়োগ 5 এ কি বলছে, আমরা যে ঘরে বসে কাজ করছি সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা বলে দিয়েছে 7 মিটার, 5 মিটার আর 4 মিটার। তাহলে ঘরটি ঘনকাকার হবে না আয়ত ঘনাকার হবে। প্রথমত হচ্ছে ঘরটি আয়ত ঘনাকার হবে। কেন আয়ত ঘনাকার হবে, কারণ দেখো, কারণ হচ্ছে এটাই যে দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা। তার মানে তিনটে জিনিসই কি হচ্ছে আলাদা আছে। তার মানে তিনটে জিনিস যদি আলাদা হয় তার মানে নিশ্চয়ই সেটা আয়ত ঘনাকার ঘর হবে। আচ্ছা, এবার বলছে যে ঘরটির 4 দেওয়াল রং করতে মোট কত ক্ষেত্রফল রং করতে হবে। ওটা 4 দেওয়াল রং করা মানে কিন্তু এখানে মেঝে আর সিলিংটা বাদ যাচ্ছে। আর আমরা ছোটকালে এই সূত্রটা পড়েছিলাম যে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গণিত হচ্ছে উচ্চতা। এটাই তো আমরা শিখেছিলাম। বা পরিসীমা গণিত উচ্চতা, কারণ 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা জানি পরিসীমা। তাহলে পরিসীমা গণিত উচ্চতা, সেটা আয়ত ঘনকার যদি হয় তাহলে পরিসীমা গণিত উচ্চতা, ঘনক হলেও পরিসীমা গণিত উচ্চতা হবে। তাহলে ডাইরেক্ট আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এখানে ফেলে দেব। আচ্ছা, এখানে কি বলেছে যে রং করতে হবে কতটা, তাহলে আমরা লিখতে পারি ডাইরেক্ট যে প্রয়োগ 5 এটা রং করতে হবে সমান 2 গণিত, আচ্ছা দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে দেখো 7 মিটার, তার মানে এখানে 7 লিখবো, প্লাস প্রস্থ কত বলেছে 5 মিটার, তার মানে এখানে 5 লিখবো। আচ্ছা, উচ্চতা কত বলেছে দেখো 4 বলেছে, তার মানে গণিত 4 লিখবো। আচ্ছা, এখান থেকে আমরা কি বলতে পারি, সমান 2 গণিত 7 আর 5 কত হবে 12 হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তাহলে 12 গণিত হচ্ছে 4। তাহলে এখানে গুণ করো, 4 দুগুণে 8, 8 12 কত হচ্ছে 96 এত বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। এরপরে তোমাদের প্রয়োগ যে 6 নাম্বার আছে, 6 নাম্বার প্রয়োগটা দেখবে কি বলেছে, ঘনকের একটা ঘনক আছে, সেই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 150 বর্গ মিটার। তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে।
তাহলে ঘনকের আমাদের কি বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গমিটার হয়, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে কিন্তু আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্যটা জানা নাই, তাই আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য কিছু একটা ধরে নেব। তাহলে বলতে পারি যে ধরি বা মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ, ধরে নিতে পারি আমরা এ মিটার। আমাদের এখানে কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু বলে দিয়েছে, তাহলে লিখতে পারি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে কত, যেটা বলে দিয়েছে বইয়ে, দেখো 150 বর্গমিটার, 150 বর্গ মিটার। তাহলে আমরা ডাইরেক্ট এখানে কি বলতে পারি যে শর্তানুসারে আমরা জানি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 মানে 6 গুণিত বাহু স্কয়ার হয়, মানে এখানে এ যেহেতু ধরেছি তাহলে আমরা বাহু স্কয়ার বলতে এ স্কয়ার বলতে পারি, সমান হচ্ছে কত 150। এখান থেকে আমরা এ এর মানটা বের করব, এটাই আমাদের চেয়েছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা কত হবে। দেখো তো এ স্কয়ারের সঙ্গে 6 এখানে গুণ আকারে আছে না, তাহলে 6 এর এখানে কোনো কাজ নাই, 6 কে আমরা সমানের ওইদিকে পাঠিয়ে দেব। তাহলে একই লাইনে যেহেতু ডবল সমান দিতে হয় না, তাই আমরা লিখব বা a স্কয়ার সমান 150 বাই হচ্ছে কত 6, 6 দিকে গুণ আকারে ছিল, সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 দুগুণে 12 আর এখানে 5 হচ্ছে, তাহলে বা a স্কয়ার সমান হচ্ছে কত 25। তাহলে a সমান হবে কত প্লাস মাইনাস 5 হবে, অতএব a সমান। আচ্ছা, আমরা মাইনাসের মানটা নিব না, কেন নিব না? কারণ হচ্ছে আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই অবশ্যই আমরা কি নিব, ধনাত্মক মানটা নিব। তাহলে এখানে আমরা লিখে নেব বা লিখে দেব যে a এর মান প্লাস 5 হবে, মাইনাস 5 হবে না, কারণ a এর মান ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে অতএব এখন আমরা বলতে পারি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমানই হচ্ছে 5 মিটার। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে তোমাদের প্রয়োগ যে 7 নম্বরটা আছে, দেখো প্রয়োগ 7 একই রকম বলেছে, সেম প্রশ্ন। প্রয়োগ 7 কি বলছে, যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 486 বর্গমিটার হয়, তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একই রকম ভাবে আমরা আগের অঙ্কটা যেভাবে করলাম এখানে বলতে পারি যে ধরি বা মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ, এখানে কি বলেছে 486 বর্গমিটার, তাহলে এখানে মিটার ধরব। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা বইয়ে বলে দিয়েছে ঘনকের সমগ্র তলের, এই টাইপের অঙ্ক 2 মার্কের আসার সম্ভাবনা বেশি। সমগ্র তলের ক্ষেত্রফল মানে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিবে, আর বাহুর দৈর্ঘ্যটা যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, 486 বর্গমিটার ডাইরেক্ট শর্ট অনুসারে চলে যাব এ ধরে নিয়ে, কারণ আমাদের তো সূত্র জানা আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শর্ত অনুসারে সূত্র আমরা কি জানি, 6 গুণিত বাহু স্কয়ার অর্থাৎ a স্কয়ার সমান হচ্ছে কত 486। আচ্ছা, এখান থেকে আমাদের 6 এর কোনো কাজ নাই, তাহলে a স্কয়ার সমান আমরা বলতে পারি 486 বাই হচ্ছে 6 গুণ আকারে আছে, মানে এখানে ভাগ হয়ে যাবে। আচ্ছা, কাটাকাটি করো, 6 তে 48 1 বা a স্কয়ার সমান কি হবে 81, তার মানে a সমান কি হবে বা a সমান বা অতএব সমান দিতে পারি 81 রুট ওভার হবে, সমানের এদিকে যদি কেউ স্কয়ার আকারে থাকে সমানের ওইদিকে গেলে সেটা রুট ওভার হয়ে যায়, তাহলে বা a সমান কি হবে প্লাস মাইনাস 9। আচ্ছা, একই রকম ভাবে আমরা বলতে পারি যে a এর মান প্লাস 9 হবে, মাইনাস 9 হবে না, কারণ
কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এই কথাটাও বলতে পারি। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন বলতে পারি যে অতএব ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ক্লিয়ার? তাহলে আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম মেইনলি হচ্ছে তোমাদের যে পরিমিতির যে পার্ট আছে আয়তঘন, সেই আয়তঘন চ্যাপ্টারের ঘনক আর আয়তঘন বা আয়তঘন আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর একটা যে সূত্র বললাম সেটা হচ্ছে চার তলের ক্ষেত্রফল। টোটাল 3টে সূত্র, আর আমরা প্রয়োগ 7 পর্যন্ত বললাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আবার আমরা হচ্ছে প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। আগে আমরা প্রয়োগের অঙ্ক পুরোটা ক্লিয়ার করব, তারপরে আমরা লেসনের অঙ্কে যাব। ঠিক আছে, ততক্ষণের জন্য তোমাদের গুড বাই, টাটা।